শুভেচ্ছা, মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রংপুর ও মেহেরপুরের পর এবার গাইবান্ধায় মিলেছে অ্যানথ্রাক্স রোগের সন্ধান, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে আশঙ্কা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রচার শুরু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রংপুর ও মেহেরপুরের পর এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী পাওয়া গেছে। গবাদি পশুর রোগ অ্যানথ্রাক্স মানব দেহে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। মেহেরপুরে নতুন করে আরও ৩ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অ্যানথ্রাক্স গবাদি পশুর রোগ হলেও তা কাঁচা মাংস থেকে ছড়িয়ে পড়তে পারে মানুষের মাঝেও, যা শনাক্ত হয়েছে দেশের অন্তত ৩টি জেলায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ওইসব এলাকার মানুষ। রংপুর ও মেহেরপুরের পর এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। স্থানীয়রা বলছেন, গত ২৭শে সেপ্টেম্বর উপজেলার বেলকার কিসামত সদর গ্রামে মাহবুবুর রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জবাই করা হয়। কম দামে মাংস ভাগ করে নেন স্থানীয়রা। পরে ফোসকা, ঘা এর মতো উপসর্গ দেখা দেয় অনেকের শরীরে। চিকিৎসকরা তাদের দেহে অ্যানথ্রাক্স আক্রান্তের কথা জানান। ৫ জন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। যাই মাংস করছি প্রায় জনকার এরকম ভাইরাসের মতো, পরে দিন যায় বেশি হয় আর বিষ আর জ্বর ছাড়ে না। এই ভাইরাস হওয়ার কারণে আমি স্কুল যাচ্ছে পারছি না। স্কুলে সবাই আমাকে কথা বলে, চিকিৎসা করি, এখন একটু সুস্থ বোধ করতেছি। অ্যানথ্রাক্সে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, নিয়মিত চিকিৎসা নিলে কয়েকদিনে রোগীরা সুস্থ হয়ে ওঠেন। এই অ্যানথ্রাক্স রোগ নিয়ে আসলে খুব ভীত হওয়ার কোনো কারণ নাই আসলে, কারণ এখানে হতাহত হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আক্রান্ত পশুর তারা সংস্পর্শে বেশি না আসে বা এগুলো যেন কোনোভাবেই জবাই করে মাংস খাওয়া এগুলো থেকে যেন বিরত থাকে। বরঞ্চ এটা আমরা বলবো যে তারা যেন এটা পুঁতে ফেলে মাটির নিচে এবং ৬ ফিট নিচে অন্তত পক্ষে, অর্থাৎ এদের অংশ বিশেষ যেন যত্রতত্র ফেলে না রাখে। এদিকে মেহেরপুরে আরও ৩ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছর জেলায় ৪৬৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হলো। যদি এরকম গরু ছাগল বা অসুস্থ গরু ছাগল জবাই করার পরে আপনাদের স্কিনে বা ত্বকে এরকম কোনো কিছু দেখা যায়, যেমন ঘা বা কোনো কিছু, তাহলে আপনারা অবহেলা না করে বা গ্রাম অঞ্চলে চিকিৎসা নিয়ে সরাসরি আমাদের কাছে ডাক্তারদের কাছে আসবেন। আমরা এর চিকিৎসা আছে, আমরা চিকিৎসা মানে যেটা সর্বোত্তম চিকিৎসা সেটা দেওয়ার ব্যবস্থা করব। আমরা প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের স্যাম্পল কালেকশন করতেছি এবং সেই স্যাম্পল ঢাকায় পাঠানো হচ্ছে, যেগুলির ডায়াগনোসিস হচ্ছে। আমরা তাদের খোঁজ খবর এবং ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। দেশে অ্যানথ্রাক্স আক্রান্তের ঘটনা নতুন নয়, আগেও বিভিন্ন সময় অ্যানথ্রাক্স ছড়িয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর হিসেবে ২০১০ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ১০৪টি গবাদি পশু ও ৬০৭ জনকে শনাক্ত করা হয়েছিল। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৭ জেলায় ১,২১০ জনকে অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এর মধ্যে ৬১% ছিল মেহেরপুরের বাসিন্দা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। আট দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। গতরাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন জেলা প্রশাসক। এতে বলা হয়, পৌর এলাকা সদর ও গুইমারা উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। তাই আজ সকাল ৬টা থেকে এসব এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর তল্লাশি অব্যাহত রয়েছে। এর আগে গতকাল সকালে
সকালে পুরোপুরি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। এ ঘটনার 4 মামলায় অজ্ঞাত 1000 জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভারতের সহযোগিতায় ইউপিডিএফ ও জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছে সিএইচটি সম্প্রীতি জোট নামে পাহাড়ে বসবাসকারীদের একটি সংগঠন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সন্তু লালমার পদত্যাগের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের জোটের সমন্বয়ক থোয়াইচিং মংশাক বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, অথচ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সমন্বয়ক পাইশিখই মার্মা, সমন্বয়ক রাকিব হোসাইন নওশাদ। সন্তু লালমা যে চুক্তিটা করেছে, এই চুক্তির নাম হচ্ছে শান্তি চুক্তি, কিন্তু এই চুক্তির মূলে রয়েছে অশান্তি। নামে কিন্তু শান্তি, কাজে অশান্তি। তিনি দীর্ঘ 28 বছর ধরে, আপনার সামনে ডিসেম্বরে 29 বছর হবে শান্তি চুক্তির। এই চুক্তির 29 বছরে সে কি করেছে? সে যেটা করেছে হচ্ছে আপনার গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, রাহাজানি এবং এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষকে এই যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। চট্টগ্রামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজ। সকাল 11:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সংবাদকর্মীরা জানান, জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সিএনজি চালিত ট্যাক্সিতে করে 50 থেকে 60 জন লোক এসে অতর্কিতে তাদের উপর হামলা চালায় ও বেধড়ক মারধর করে, ভেঙে ফেলে ক্যামেরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আয়োজন করে। জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। চলছে প্রচার। তবে ভোটের দিন এগিয়ে আসার সাথে সাধারণ শিক্ষার্থীদের মনে বাড়ছে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ ও অনিয়মের শঙ্কা। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের আশ্বাস, প্যানেল, বিভিন্ন দলমতের সমর্থন, এসব নিয়ে নানা হিসেব এবং উচ্ছ্বাস উদ্দীপনা আছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। সেই সাথে তাদের চাওয়া এই নির্বাচনে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অবিশ্বাস, অনিয়ম ও বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভোটের রেজাল্ট দিতে 3-4 দিন সময় লেগেছে। এখন আমরা আমাদের ভার্সিটির প্রশাসনের কাছে এটাই চাচ্ছি যে আমাদের ভোটটা একটু সুষ্ঠু হোক আর কোনো জালিয়াতি না হোক। ভোট কাউন্টিংয়ের সময় যেন আর একটু ফেয়ার, যেন সবাই কমপ্লেন করার চান্স না পায়, এটা যেন মেক শিওর করতে পারি ইউনিভার্সিটি। তো স্বচ্ছতার জায়গাটা আশা করতে পারি টিচারদের থেকে এবং ক্যান্ডিডেটদের থেকে। আমরা চাইবো যে এই জায়গায় যাতে কম্পিটিশন থাকে, নট ভায়োলেশন। চাকসু নির্বাচন কমিশন অবশ্য বলছে, অন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিস্থিতি দেখে নতুন করে পরিকল্পনা সাজিয়েছেন তারা। ভোট গণনা দ্রুত করতে প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন ধরনের ব্যালট পেপারের জন্য আলাদা বক্স ব্যবস্থা করা হবে। অন্য ইউনিভার্সিটিতে একটা দেখছি, আমি নাম না বলি, যে তারা দেখছি যে 5টা ব্যালট পেপার, একই স্টুডেন্ট 5টা ব্যালট পেপারে ভোট দিছে, তো 5টাকে একসাথে একটা বক্সে ঢুকে দিছে। তো একসাথে ঢুকে দিলে আবার আপনাকে আলাদা করতে হইতেছে। তা আমরা যদি সেটাকে আলাদা করি তাহলে আমাদের সময় কমে যাবে, ওই সর্টিংটা করতে হবে না। এইভাবে আমরা শিখছি, আমরা দেখছি এবং আমরা সেইভাবে চেষ্টা করব যেন পরবর্তী কার্যক্রমটা আমরা যেন সহজভাবে করতে পারি। নির্বাচন ও নির্বাচনী ফলাফল নিয়ে যাতে কোনো অবিশ্বাস তৈরি না হয়, সেজন্য বড় পর্দায় ভোট কেন্দ্রের ভেতরের পরিস্থিতি দেখার ব্যবস্থা থাকবে জানায় প্রধান নির্বাচন কমিশনার। কেন্দ্রের ভিতরে স্টুডেন্টরা বুঝতে চায় কেন্দ্রের ভিতরে কি হচ্ছে, আমরা সেটাকে ডিসপ্লেতে রাখতে চাই সারাদিন ব্যাপী, যেন বাইরে যারা থাকবে তারা যেন অন্তত পক্ষে কনফিউজ না হয় ভিতরে কি হচ্ছে, যেন ট্রান্সপারেন্ট থাকে। তবে এর থেকেও এক ধাপ এগিয়ে নির্বাচনে অবিশ্বাস ও সন্দেহ এড়াতে ভোট কেন্দ্রের ভবনে আগে থেকে থাকা সিসি ক্যামেরাগুলো শিক্ষার্থীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়ার ভাবনার কথা জানায় নির্বাচন কমিশনের সদস্য সচিব, যাতে ভোট কেন্দ্রের ভেতরের অবস্থা শিক্ষার্থীরা দেখতে পারবে নিজ মোবাইলে। আমি শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট। আমার হলে 16টা সিসিটিভি ক্যামেরা আছে।
আমি প্রতিদিন এই সিসিটিভির ক্যামেরাতে আমি হলে না গিয়েও আমার মোবাইল অ্যাপস থেকে আমি রিচ করতে পারি ইন্টারনেট সুবিধার কারণে। কেন নয়, আমি আব্দুর রাব হলের মতো 14টা সেন্টারে এই 14টা অ্যাপসের মাধ্যমে ছাত্রদের যখন খুশি তখন অ্যাক্সেস দেখবে, এবং এক্ষেত্রে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে গেলেও তাদের দেখার স্কোপটা নষ্ট হবে না। ছাত্রছাত্রীদেরকে যদি আমরা অ্যাপসের মাধ্যমে দিয়ে দিই তাহলে তারা এলইডি স্ক্রিনের সামনে ভিড় করবে না, ভোট কেন্দ্রের সামনে ভিড় করবে, তারা ঘরে চলে যাবে, রুম থেকে দেখবে কী হচ্ছে, কাউন্টিং দেখতে পাবে। এভরিথিং উইল বি ভিজিবল ইনশাল্লাহ। আগামী 15ই অক্টোবর হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। এদিকে উৎসব মুখর পরিবেশে সকাল থেকে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করছেন, চাইছেন দোয়া ও সমর্থন। এদিকে ছুটির কারণে নির্বাচনী প্রচারের সময় বৃদ্ধি করা হয়েছে। আজ থেকে 14 তারিখ পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শুনেই কেটে গেছে 53 বছর। ব্রাহ্মণবাড়িয়া ছেত্রা ও শেরপুরের মালঝি নদীর উপর নির্মিত হয়নি কোনো সেতু। জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হয় নদী পাড়ের বাসিন্দাদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ছেত্রা নদী পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রতিদিন দুপারের 20 গ্রামের 15 থেকে 20 হাজার মানুষের চলাচল এই সেতু দিয়ে যাতায়াত করে বাইসাইকেল, মোটরসাইকেলও। তবে বর্ষা মৌসুমে এগুলোর চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। একটি পাকা সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ। রোগী আনা নেওয়া করা হয় নৌকায়। শিক্ষা, কৃষি সহ আর্থ-সামাজিক উন্নয়নে পিছিয়ে অঞ্চলটি। কত আমরা দিয়েছি, টাকা পয়সা দিছি, কিন্তু এটার কোনো ফল আমরা পাইছি না পর্যন্ত। নেতারা আইসেই বলে যে হ্যাঁ ব্রিজটা হয়ে যেতেছে, আপনারা আমাদেরকে ভোট দেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হইতেছে না। সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ওরাইল গ্রামের পার্শ্ববর্তী আমাদের ছেত্রা নদীর অবস্থান। সেই নদীর উপর আমরা 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি। একই দুর্ভোগ পোহাচ্ছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মালঝি নদীর উপর 2002 সালে একটি কাঠের সেতু নির্মাণ করা হলেও ভারত থেকে আসা ঢলে ভেসে যায় সেতুটি। পরে একটি বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা। সেটিও প্রতি বছর ঢল ও বন্যায় ভেঙে যায়। আমাদের তো কৃষির এলাকা, আমরা ধান ফসল এলে বেশির পাই নাই, মনে করেন 10 টাকা 5 টাকা বেতন লাগে, মানুষজন পাওয়া হবে না, কোনো পাইকার যায় না, কোনো গাড়ি ঘোড়া যায় না। আমরা যাতায়াত করে পারতেছি না। পাশে একটা হাই স্কুল আছে, এই পারের পোলাপান ওই পারে যায় লেখাপড়া করতে পারে না। হাসপাতালে রোগী নেওয়া খুব অসুবিধা, যাতে আসতে খুব অসুবিধা। মালঝি নদীর ওপর পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস সংশ্লিষ্টদের। যে ব্রিজটির কথা বলা হচ্ছে, আসলে এটি যদি আমাদের এলজিডির আইডিভুক্ত সড়ক হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে এটা প্রস্তাবনা পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর আশ্বাস শুনতে চান না 2 জেলার 2 নদী পারের বাসিন্দারা। নদীর ওপর সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। নেত্রকোনা পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তেরিবাজার পর্যন্ত সড়কের 2 পাশের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রথমবার তাদের সতর্ক করে দেওয়া হয়, পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল জরিমানা করা হবে। মানিকগঞ্জ শহরের স্বর্ণের দোকানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে বেশ কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে প্রায় 20 থেকে 22 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাসকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ডাকাতরা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুট করা সম্পদের আনুমানিক বাজার মূল্য প্রায় 36 লাখ টাকা। ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝড়ের আঘাতে শ্রুতিধর ও নোহালী গ্রামের প্রায় 1.5 শতাধিক ঘরবাড়ি
ভেঙে গেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত 2 দিন ধরে চলা বৃষ্টি সকালে ঝড়ের রূপ নেয়। এতে 2 গ্রামের প্রায় 1.5 শতাধিক টিন সেট, আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে। এদিকে ঝড়ের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। তীব্র গরমের পর 2 দিনের বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন দিনাজপুরের হিলি উপজেলার বাসিন্দারা। দিনাজপুরের হিলি ও সিরাজগঞ্জে কাঁচামরিচের দাম কমলেও বেড়েছে রাজবাড়ীতে। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে 130 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, গতকাল এক দিনেই বন্দর দিয়ে 11টি ট্রাকে 109 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে কেজিতে 130 টাকা পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি 6 দিন বন্ধ থাকায় পণ্যটির দাম বেড়েছিল। একদিনের ব্যবধানে সিরাজগঞ্জে কাঁচামরিচের দাম কেজিতে 60 টাকা কমে বিক্রি হচ্ছে 300 টাকায়। এদিকে রাজবাড়ীতে 1 সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় আগুনে পুড়ে গেছে 15টি টিন শেড দোকান। গতরাত 11টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ওয়ার্কশপের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে পটুয়াখালীর মহিপুরে 3টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও 2টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এবার শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি। সকালে মানিকগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিনটি উপলক্ষে গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক দেশ ও জাতিকে বদলে দিতে পারে। সেই তুলনায় সমাজে শিক্ষকদের মূল্যায়ন কম। শিক্ষকদের অবদানকে শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নড়াইলে। ঝিনাইদহে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে পটুয়াখালী, চাঁদপুর, ভোলা, হিলি, নরসিংদী সহ সারা দেশে। 36 দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এর আগে গতকাল সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। গত 31শে আগস্ট পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড একক ডিগ্রির দাবিতে আন্দোলন করার সময় বহিরাগতরা তাদের উপর হামলা করে। এ ঘটনার পর ওই রাতে সিন্ডিকেটের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 1 সেপ্টেম্বর সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়। পরে 23শে সেপ্টেম্বর অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় 3রা অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া ও 5ই অক্টোবর থেকে সব ক্লাস ও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী তফসিল ঘোষণার আগে নভেম্বর মাসে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুর ও গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে ভারী বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায় আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। দাবি আদায়ে আগামী 9 অক্টোবর উপজেলায় গণমিছিল ও সমাবেশ, 16 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলার 10টি উপজেলার নদীর তীরবর্তী 11 স্থানে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এদিকে একই দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আগামী 9 তারিখে প্রত্যেকটি উপজেলায় গণমিছিল এবং সমাবেশ হবে। 16 তারিখে তিস্তার অববাহিকায় 130 কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে। এরপরও যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয় তাহলে আমরা আরও লাগাতার কর্মসূচি দিব। প্রয়োজন হলে আমরা বৃহত্তর রংপুরকে অচল করে দিতে বাধ্য হব।
গাজীপুর ও কুমিল্লায় টাইফয়েড টিকাদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে কর্মশালায় অংশ নেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এদিকে কুমিল্লায় টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক কর্মশালায় জানানো হয়, আগামী 12 অক্টোবর থেকে শুরু হবে 10 দিনব্যাপী টাইফয়েড টিকা ক্যাম্পেইন। জেলায় এবার 15,86,000 টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে 76.81%। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝড়ের আঘাতে শ্রুতিধর ও নোহালী গ্রামের প্রায় 1.5 শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত 2 দিন ধরে চলা বৃষ্টি সকালে ঝড়ের রূপ নেয়। এতে 2 গ্রামের প্রায় 1.5 শতাধিক টিন শেড, আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে। মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারায় 2 বাসের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 3 জন। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় দাঁড়িয়ে থাকা মাওয়াগামী একটি বাসকে পেছন থেকে দ্রুতগামী আরেকটি বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এদিকে ঢাকা শরীয়তপুর মহাসড়কে নড়িয়ায় মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিয়োগ বিধিমালা সংশোধন, 14তম গ্রেডে পদায়ন সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। সকালে নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে সড়কে কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় তারা বলেন, দাবি না মানা হলে আগামী টিকাদান কর্মসূচি সহ সব কার্যক্রম বর্জন করা হবে। একইভাবে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নড়াইলের স্বাস্থ্য সহকারীরা। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা। এছাড়া কর্মবিরতি পালন করা হয়েছে হিলি, চুয়াডাঙ্গা, পটুয়াখালী সহ সারা দেশে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। রংপুর ও মেহেরপুরের পর এবার গাইবান্ধায় মিলেছে অ্যানথ্রাক্স রোগীর সন্ধান। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে আশঙ্কা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের প্রচার শুরু। বাঁশের সেতু দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, ছেত্রা ও শেরপুরে মালঝি নদী পার। প্রতি বছর ঢল ও বন্যায় ভেঙে যায় সেতু, দুর্ভোগে পড়ে মানুষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।